নমস্কার, কেমন আছেন সবাই? আমরা কিন্তু বেশ ভালোই আছি। ঘরকানাইয়ের নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। জাপান সময় সকাল এখন 8:15। বাহিরে কিন্তু আজ বেশ ভালো রোদ উঠেছে। প্রতিদিনই তো উঠছে, কিন্তু কখনো বৃষ্টি, কখনো কড়া রোদ। আজকে আর কোনো কিছুর তোয়াক্কা না করে বের হয়ে পড়েছি বেশ কিছুদিন পর, কারণ সকালে না হাঁটলে কেমন যেন সারাদিনটাই একটু অন্যরকম যায়। আমার এই ভিডিও দেখে অনেকেই জিজ্ঞেস করেন যে জাপানে কি মানুষ আসলেই খুব কম? সত্যি কথা বলতে আবাসিক এই এলাকাগুলোতে মানুষজন তুলনামূলক কমই দেখা যায়। বিশেষ করে মানুষজন ভালো দেখা যায় ট্রেন স্টেশনগুলোতে গেলে। বাবারে বাবা, এত মানুষের ভিড় থাকে, তখন বোঝা যায় যে জাপানে আসলে মানুষ কম না। তবে বাস্তব কথা হলো, জাপানে তো এমনিতেই শিশু জন্মহার তুলনামূলকভাবেই কমছে দিনকে দিন। এই জন্য মানুষজনও এখন, আর বয়স্ক মানুষের সংখ্যা তুলনামূলক এখানে অনেক বেশি। বাহিরে বের হলে তরুণ তরুণীর চেয়ে প্রবীণের সংখ্যাটা এখানে বেশি দেখা যায়। তো এই যে বেশ কিছুক্ষণ হাঁটার পর, প্রায় আধা ঘন্টা আজ হেঁটেছি। হেঁটে আসার পর ভাবলাম সকালের খাবারটা এখান থেকেই নিয়ে নেওয়া যাক। যেহেতু হেঁটেই এসেছি এত দূর বলতে বাসা থেকে হয় মাত্র 10 মিনিটের রাস্তা, কিন্তু যেহেতু হেঁটে আসি এই আর কি দৌড় মনেই হয়। প্রথমেই নিয়ে নেব ডিম। বাসায় একটাও ডিম নেই, আর ডিম ছাড়া চলা একদমই কঠিন। সকালে ব্রেকফাস্ট করার জন্য ডিম ভালো একটা অপশন। তবে এখানকার সকালে হোক বা দুপুরে বা রাতের ডিনারের জন্য ঘরে খাবার না থাক বা আপনার রান্না করতে ইচ্ছে না করুক, যথেষ্ট অপশন থাকে এই সুপার শপ বা গিউমু সুপার শপগুলোতে, বা এইরকম মাই বাস্কেট, এই ধরনের বিভিন্ন শপগুলোতে এখানে প্রচুর অপশন থাকে। চাহিদা অনুযায়ী একদম জিনিস কিনতে পাওয়া যায়। শুধু কিন্তু কিনতে বেরিয়েছিলাম সকালকার খাবারটা, এই স্যান্ডউইচ বা ডিম। কিন্তু দেখুন অনেক কিছু প্রায় বাজার করে নিয়েছি। ব্যাগটা কিন্তু এখন বেশ ভালোই ভারী হয়েছে, হাতটাও লেগে আসছে। হাঁটার সময় মাঝে মাঝে ভাবি যেদিন একটু কেনাকাটা করার থাকে পিঠের ব্যাগটা নিয়ে বের হলে ভালো হয়, কিন্তু হাঁটতে গেলে তো আর পিঠের ব্যাগটা আসলে যায় না। এই জন্য হাতে ভারী লাগলেও টেনে আনি আর কি। কিনেছি এই স্যান্ডউইচটা, কলা কিনেছি। স্যান্ডউইচটা কিন্তু বেশ ভালো স্বাদের, ভেতরে একদম ডিমের পুরো ফিলিং থাকে, জাস্ট অসাধারণ লেভেলের টেস্টি। যদিও চেষ্টা করেছিলাম একবার বাসায় বানানোর, কিন্তু এতটা স্বাদ হয় না। হয়তো মেয়োনিজেরও একটা হালকা লেয়ার দেয়া থাকে ভিতরে। ডিম কিনে এনেছি একটা প্যাকেটে। নিয়েছি এই ডালিমের জুসের বোতল। ডালিম কিনতে পাই না। হ্যাঁ, একবার জাপানে কোথায় যেন কোন এলাকায় ঘুরতে গিয়েছিলাম, তখন বেশ বড় বড় ডালিম দেখতে পেয়েছিলাম। একটা ডালিমের দামই 1800 এমন ইয়েন করে। তো আজকে এই বোতলটা কিনে এনেছি 500 ইয়েন দিয়ে। আজকে অবশ্য ছোট বোতলটা পাইনি। জানেন সবচেয়ে অবাক লাগে কি, এই আমার বাসার ঠিক সামনেই, কয়েক কদম হয়তো হাঁটা পড়বে, এই সামনে হাঁটলেই একটা বাসায় বেশ বড় একটা ডালিমের গাছ, পুরো গাছ ভর্তি ডালিম। গাছটা আপনাদেরকে আরেকদিন দেখাবনি। চিন্তা করুন, ওনারা পেরে খায় না, রাস্তার উপরে পড়ে থাকে। দোকানে সুপার শপেও ডালিম খুব একটা দেখতে পাই না, কিন্তু এই বাসার গাছে ডালিম দেখলেই মাথাটা খারাপ হয়ে যায়। মনে হয় ইস, যদি হাতে করে তুলে নিতে পারতাম কয়েকটা। আমার এই ডিম অর্গানাইজার বক্সটা বেশ চমৎকার না? ডিম নেওয়াও কিন্তু বেশ সহজ। ফ্রিজে রাখলেই সামন থেকে একটা একটা করে টান দিলেই জিনিসগুলো নেওয়া যায়। যদিও ফ্রিজের সাথেই ডিম রাখার জন্য আলাদা বক্স দেয়াই আছে, কিন্তু জিনিসে এত থাকে যে ওইটা আলাদা করে রাখি না আমরা। আর এই অর্গানাইজার বক্সটা কিনে নিয়েছি, এখান থেকে নেওয়াটা বেশ ভালো হয়, বেশ সুন্দর। আজ মনে মনে ভেবেছিলাম যে মূলত ডিম কিনবো, ডিম দিয়ে ওটস দিয়ে সকালে একটা ভালো ব্রেকফাস্ট বানানো শিখেছি ইদানিং, ওইটাই খাবো। কিন্তু পরে ভাবলাম না থাক, প্রচণ্ড হাঁটাহাঁটি করেছি, প্রচণ্ড বাহিরে রোদ, একটু আরাম করে বসে রেডিমেড কিছু খাবো, তাই এই স্যান্ডউইচটা এনেছি। দেখুন পুরো একটা ডিম অর্ধেক করে কি সুন্দর করে ভেতরে দেয়া আছে। ভেতরে সম্ভবত একটু মেয়োনিজের লেয়ার থাকে, এই জন্যই এত চমৎকার লাগে। আর নিয়ে নেব একটু ডালিমের জুস। সকাল সকাল ঠান্ডাটাও খেতে বেশ ইচ্ছা করছে। ঘরে ডাবের জলও আছে, কোকোনাট ওয়াটার এখানে তো কিনতে পাওয়া যায়, কোকোনাটও পাওয়া যায় কিনতে, কিন্তু সব জায়গায় তো এটা অ্যাভেলেবল না। কিন্তু এই ওয়াটারটা অ্যাভেলেবল অনেক জায়গায়। তো ভাবলাম ওইটা আজ আর খাবো না, যেহেতু ডালিমের জুসটা পেয়ে গিয়েছি এটাই খাবো। সবসময় অবশ্য এগুলো যে সব সুপার শপে বা সব মাই বাস্কেট সব জায়গাতেই পাওয়া যায় এমন না, তবে পাওয়া যায়। তো সকাল গড়িয়ে এখন দুপুর। আজ রান্না করব সবচেয়ে পছন্দের সবার একটা মাছ, এ হলো জাতীয় মাছ ইলিশ। গত ভিডিওতে তো বঙ্গবাজার গিয়েছিলাম, তা আপনাদের দেখিয়েছি। সেখানে তো একদম ইলিশ মাছে বাজার ভরে গিয়েছিল, তো অনেকগুলো ইলিশ কিনেছিলাম। আজ সেখান থেকে এই 4 পিস বের করে নিয়েছি।
একদম কেটে পিস করাই ছিল, সেইটাই আর কি বের করে নিয়ে জাস্ট আঁচটা শুলিয়ে নিয়েছি। ওইটাই আজ রান্না করব, সর্ষে ভাপা ইলিশ। সবচেয়ে সহজ আর মজার একটা রেসিপি। শুধু এই সর্ষে ভাপা ইলিশ করার জন্যই মায়ের কাছ থেকে এবার আসার সময় একটা বক্স নিয়ে এসেছি বাসা থেকে। এই যে বেশি কিছু না, বাদাম, 2 ধরনের সর্ষে আর পোস্ত, কাঁচামরিচ, লবণ দিয়ে জাস্ট ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে বাটিটা কিন্তু বেশ বড়, কিন্তু মনে হচ্ছে মাছের যে সাইজ, এই বাটিতেও আটা কঠিন আছে। অথচ মা যখন আসার সময় বক্সটা দিয়ে দিয়েছিল, তখন বলেছিলাম এত বড় বক্স দিয়ে কি করব, মানুষই 2 জন, হয়তো 4 পিস একসাথে রান্না করব, এত বড় বক্স লাগবে না, ছোট থাকলে ছোটটাই দাও। তো মা বলল নিয়ে যাও, যদি লাগে কাজে, মানুষজন বাসায় আসলে একবারেই রান্না করতে পারবা। তো দেখুন, পুরো বাটিতে একবারে আটাতে পারলাম না, এই মাছটা একদম উপরেই দিতে হলো। আর একটু ঝাঁঝের জন্য মরিচ দিয়ে দিয়েছিলাম। এই যে আর একটা শিলনোড়া দিয়ে ঢেকে দিয়েছিলাম, হয়েও গিয়েছে। প্রায় 20 মিনিটের মতো রেখেছি। দেখি এখন খোলার পর কেমন দেখায়। এই যে দেখুন, কি দারুণ লাগছে দেখতে। বেশ কম সময়ের ভেতরে রান্নাটা একদম হয়ে যায়। আর আমার কাছে মনে হয় ইলিশ মাছটা ভাজি সবচেয়ে বেশি ভালো লাগে, তারপরেই এই রেসিপি। ইলিশ মাছের তো অনেক রকম রেসিপি বেশ ভালো লাগে। তো দেখি এখন একটু খাওয়া দাওয়া করে নেই, যেহেতু লোভনীয় একটা মাছ রান্না হয়েছে। আর একটু আলু ভর্তা করে নিয়েছি। তবে যে যত কথাই বলুক, ইলিশ মাছ যত কম ভাজা তত স্বাদ। আর এই ভাপা ইলিশে তো ইলিশ মাছ ভাজতে হয় না, এই জন্য একদম অথেন্টিক স্বাদটা পাওয়া যায়। তো এখন খেয়ে দেখি, বেশ ভালোই মনে হচ্ছে, বেশ সফট এবং নরম। তো এখন দুপুরের খাবারটা এনজয় করি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটা ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ, সুন্দর ও ভালো থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।